গুড মর্নিং এভরিওয়ান। তো চলো, আজকে আমরা যে ক্লাসিক পরীক্ষা হয়েছিল আর কি, সেই ক্লাসিক পরীক্ষার কাট অফ নিয়ে আমরা প্রিলিমিনারি পার্ট ওয়ানের কাট অফ কত যেতে পারে সেই কাট অফ নিয়ে আমরা আজকে আলোচনা করব। কত পেলে তুমি একটা সেফ জায়গায় থাকবে এবং মেন্সের জন্য প্রস্তুতি নিতে পারবে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো, আর দেরি না করে আমরা শুরু করে দিই। হ্যাঁ, অবশ্যই একটা কথা বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি যে কোনো পরীক্ষার কাট অফ নিয়ে আলোচনা করব, তো সেই নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আমরা শুরু করে দেই। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে ক্লার্কশিপ পরীক্ষা 2000 যে 24-এ যে পরীক্ষাটা হয়ে গেল, সেই পরীক্ষার কাট অফ। তো প্রথমে বলা আছে যে দেখো, যে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস, মোট কতগুলো পরীক্ষায় অ্যাপ্লিক্যান্টস করেছিল এটা আমাদের জানতেই হবে। তো মোট 7 লাখ প্লাস অ্যাপ্লিক্যান্ট ছিল, 7 লাখ প্লাস। 7 লক্ষেরও বেশি ছিল পরীক্ষার্থী, মানে অ্যাপ্লিক্যান্ট, যারা ফর্ম ফিল আপ করছিল। আর এখানে একটা জিনিস বলি, এই 7 লাখের মধ্যে কিন্তু 7 লাখ পরীক্ষায় বসেনি। তো পরীক্ষায় বসছে কতজন? তো তোমরা প্রত্যেকেই যারা পরীক্ষা দিয়েছো তারা গিয়ে হলে দেখতেই পারছো যে প্রত্যেকটা হলেই মোটামুটি 10% বা 15% অ্যাটেন্ডেন্স নেই। তাহলে পরীক্ষায় বসলো কতজন? পরীক্ষায় বসছে মিনিমাম, ধরে নেওয়াই যেতে পারে 5 থেকে 6 লাখ। তারও কম হতে পারে, কিন্তু বেশি হবে না। 5 থেকে 6 লাখ, এর বেশি হবে না, তার কম হতে পারে। কোশ্চেন লেভেলটা কিরকম ছিল? সত্যি বলতে এবারে যে কোশ্চেন লেভেল ছিল, একটা দারুণ কোশ্চেন লেভেল ছিল, যা এর আগে কোনো বিএসসি ক্লার্কশিপে কোনো পরীক্ষায় এরকম কোশ্চেন লেভেল আসেনি। খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন লেভেল ছিল। এবং দিন দিন পিএসসি যেরকম কোশ্চেন লেভেল বানাচ্ছে ক্লার্কশিপের ক্ষেত্রে, আপকামিং যে কোনো কোশ্চেন লেভেল এরকমই হবে, কারণ এখন কম্পিটিশনটা খুবই একটা হাই। তো সেক্ষেত্রে অবশ্যই কোশ্চেন লেভেল খুব ভালো হবে এবং নিজেকে খুব ভালো করে প্রস্তুতি নিয়েই পরীক্ষায় বসতে হবে। সামনে যে ডাব্লিউবি পরীক্ষা বা কেপি পরীক্ষা আসতেছে, সেক্ষেত্রে আশা করা যায় কোশ্চেন লেভেল খুব দারুণ হবে। তাই খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও। এবার ক্লার্কশিপ 2019-এর কাট অফটা কিরকম ছিল আমরা একটু হালকা জেনে নেব। তো ক্লার্কশিপ যে 2019, তার যে কাট অফটা ছিল সেটা, আমরা জেনারেল ক্যান্ডিডেট আমরা যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে যে কাট অফটা ছিল আর কি, সেটা হচ্ছে, যদি জেনারেলদের কাট অফ ছিল 65। জেনারেলদের কাট অফ কত ছিল? 65। ওবিসিদের কত ছিল? ওবিসিদের কাট অফ ছিল 43। ওবিসি যারা ছিল তাদের কাট অফ ছিল 43। আর এসসিদের কাট অফ কত ছিল? এসসিদের কাট অফ ছিল 48.67। 48.67। এসটিদের কাট অফ ছিল 29.67, মানে 29 প্লাস দিলাম, হ্যাঁ, 0.67। ওবিসি বি কত ছিল? ওবিসি বি ছিল 56.33। আর এক্স সার্ভিসম্যানের কাট অফ খুবই কম ছিল, এক্স সার্ভিসম্যানের কাট অফ খুবই কম ছিল। পিএইচদের কাট অফ খুবই কম ছিল, সম্ভবত 0.3 এরকমই একটা কাট অফ গিয়েছিল, খুবই কম কাট অফ। তো যাই হোক, এক্স সার্ভিসম্যান বলো আর পিএইচ, সেটা পরে। আমাদের যে মেন যে ক্যান্ডিডেটগুলো আছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এবি, এদের কাট অফ এটা ছিল 2019 সালের কাট অফ। তাহলে এবার কাট অফ কত হতে পারে? কত হলে তুমি মেন্সের জন্য প্রস্তুতি নিতে পারো? তো আমি জানিয়ে দিচ্ছি। তো তুমি যদি এবার পরীক্ষায় একজন জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার স্কোর যদি, বারবার বলছি, যদি তোমার স্কোর 55 থেকে 60-র মধ্যে থাকে, 55 থেকে 60-র মধ্যে থাকে, তুমি অবশ্যই
অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন চালু করে দাও। আর মেন্সের জন্য কিন্তু প্রিপারেশনে বেশি সময় পাবে না, এখনই শুরু করে দিতে হবে। এসসি, এসসিদের কাট অফ কত আসতে পারে? দেখো এবার এসসিদের কাট অফ আসতে পারে অ্যারাউন্ড 45 প্লাস, 45। এসটিদের কাট অফ কত আসতে পারে? এসটিদের কাট অফ 27 প্লাস, -2 করতে পারো, এগুলোতে +-2-3 করতেই পারো, হ্যাঁ। ওবিসি এর কাট অফ কত আসবে? ওবিসি এর কাট অফ আসবে 40 +-2। ওবিসির বির কাট অফ আসবে কত? ওবিসি বি কাট অফ আসবে 50 +-2। ওবিসি বি কাট অফ আসবে, মানে আসতে পারে। এই যে কাট অফগুলো আমি বললাম, এই কাট অফগুলোর মধ্যে যদি কেউ থেকে থাকো, প্রিলিমিনারি পার্ট 1-এর পরীক্ষায় যদি কারো নাম্বার এর মধ্যে থেকে থাকে, অবশ্যই তোমরা মেন্সের জন্য প্রস্তুতি নিয়ে নাও। মেন্স একটা খুবই ভাইটাল পার্ট। হ্যাঁ, এবার যাদের স্কোর 70 প্লাস বা 60 প্লাস, তারা অবশ্যই খুব ভালো করে একটা ভালো জায়গায় আছো, ভালো পজিশনে আছো। তারা ভালো করে মেন্সের প্রিপারেশন নাও, মেন্সে আরো ভালো নাম্বার যাতে চলে আসে সেভাবেই প্রস্তুতি নাও, তাহলে তোমাদের নিশ্চিন্তে থাকতে হবে ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। এইবার যাদের যারা কাট অফের মধ্যেই পাস করবে, মনে করো ওবিসি, একটা ওবিসি ক্যান্ডিডেট বা একটা এসসি ক্যান্ডিডেট, মনে করো ও কাট অফ যা আছে তাই পেল, জাস্ট কাট অফটা ক্লিয়ার করলো, মনে করো কাট অফটা জাস্ট ক্লিয়ার করলো, মনে করো এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলি, মনে করো কাট অফ সাপোজ 45 গেল, 45 পেয়ে কাট অফটাকে ক্লিয়ার করলো, তাহলে কি তার চাকরি হবে না? অবশ্যই হবে। কাট অফকে জাস্ট ক্লিয়ার করলেও চাকরি হবে, তোমাকে মেন্সে খুব ভালো প্রিপারেশন নিতে হবে। মেন্সের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে হবে, যাতে তুমি মেন্সে একটা ভালোই নাম্বার স্কোর করতে পারো ভালো। তো মেন্সে আমরা একটু বলে দিচ্ছি কি কি আছে মেন্সের ক্ষেত্রে, কিভাবে এবং তুমি ভালো স্কোর করতে পারবে। মেন্সে তোমরা সবাই জানো, বাংলা আর হচ্ছে ইংলিশ, বেঙ্গলি আর হচ্ছে ইংলিশ দুটোই। তো ট্রান্সলেশন আছে, এসে আছে, মানে প্রেসি আছে, আর একটা রাইটিং আছে। তো এই তিনটা। তো এই যে বাংলায় বলো আর ইংলিশই বলো, তো এইখানে ভালো স্কোর করা যায়। বাংলার ক্ষেত্রে অবশ্যই ভালো করা যায়, ইংলিশের ক্ষেত্রেও করা যায়। তো কিভাবে করবে? তুমি অবশ্যই খুব ভালো করে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে পেপার, যে আমাদের যে পেপারগুলো প্রকাশিত হয় সেই পেপারগুলো তোমাকে একটু ভালো করে পড়তে হবে, এবং পেপার থেকে ভালো ভালো যে লাইনগুলো সেগুলোকে কারেকশন করতে হবে। যেমন ইংলিশের ক্ষেত্রে দ্য হিন্দু এক্সপ্রেস এক্সপ্রেস পড়তে পারো, বিভিন্ন ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো কিভাবে একটা হেডলাইন তৈরি হচ্ছে, হেডলাইনটা খুবই ভাইটাল, সেখানেও নাম্বার থাকে। হেডলাইনটাকে ভালো করে তুমি সেখান থেকে কপি করতে পারো বিভিন্ন। তারপরে ওই যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার ভেতরে কিভাবে, মনে করো ট্রেন অ্যাক্সিডেন্ট কোথাও হিন্দু এক্সপ্রেসে পড়তেছো, সেখানে কি যে ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো সেখানে ইউজ করা হবে, সেই স্ট্যান্ডার্ড ওয়ার্ডগুলো তুমি রেডি করতে পারো, পরীক্ষায় যদি আসে সেই ওয়ার্ডগুলো তুমি লিখে দিতে পারো। সেম বাংলার ক্ষেত্রেও তাই, বিভিন্ন পত্রিকাগুলো পড়তে হবে এবং হেডলাইনগুলো কিভাবে তৈরি হচ্ছে খুব ভালো করে দেখতে হবে। হেডলাইন একদম অনেক বড় হলে চলবে না, একটা সেন্টেন্স হলে হবে না, অনেক বড় একটা সেন্টেন্স হেডলাইন হবে। যদি তুমি পারো হেডলাইনের ক্ষেত্রে তিন চার তিনটা থেকে চারটা বা পাঁচটা ওয়ার্ড ইউজ করবে, বোঝা গেল হেডলাইনের ক্ষেত্রে, রিপোর্ট রাইটিং এ। এবার প্রেসি কি করে? প্রেসিও তুমি প্র্যাকটিস করো, দেখো একটা ঘটনাকে তুমি শর্ট করার চেষ্টা করো। একটা ঘটনা যদি থাকে, মনে করো প্রেসি কিভাবে লিখবো, মনে করো একটা ঘটনা, একটা প্রেসি লিখতে গেলে একটা ঘটনা, মনে করো 15টা লাইন আছে, 15টা সেন্টেন্স, লাইন তো না সেন্টেন্স, তো 15টা সেন্টেন্সকে তোমাকে করতে হবে 1/3, মানে 15/3, মানে তোমাকে ওটা 5টা সেন্টেন্সে করতে হবে, ক্লিয়ার? তো সেরকম তুমি প্রেসিটাকে শর্ট করার চেষ্টা করো, মেইন থিম কি বোঝাতে চাচ্ছে সেটাকে তুমি বুঝে নেওয়ার চেষ্টা করো, এবং সেই থিমটাকে তুমি ওখানে এক্সপ্রেস করে দাও। তো এটা হচ্ছে প্রেসি।
আর ট্রান্সলেশন তো অবশ্যই তোমাকে করতে গেলে টেন্সটা ভালো ভালো করে জানতে হবে। আর এই টেন্সের জন্য ভালো করে জানতে গেলে তোমাকে বই পড়তে হয় ভালো করে। তো একটা বই আছে সত্যি ট্রান্সলেশনের ক্ষেত্রে খুব ভালো আর কি বইটা, শেখার জন্য, শেখার যারা একদম নিউ, যারা শিখতে চাও যে আমি কিভাবে ট্রান্সলেশনটা শিখবো, তো অবশ্যই গ্রামার বইগুলো নিতে পারো, যেমন পিসিটা পড়তে পারো, পিসি দাস। আহ, তারপর মানে আমি যেটা বললাম আর কি, যে ট্রান্সলেশনগুলো ছোট ছোট লাইনে কিভাবে শিখবে, তো সেক্ষেত্রে তুমি অবশ্যই পিসি দাসটাকে ফলো করতে পারো। বোঝা গেল? আর সঙ্গে আরেকটা বই আছে ট্রেজার ট্রোভ, সত্যি খুব দারুণ একটা অসাধারণ বই, যেখানে ট্রান্সলেশন খুব ভালো করে শেখা যেতে পারে। ট্রান্সলেশন কোথায় তুমি, ট্রান্সলেশনের পরেও যে আরো বিভিন্ন ওয়ার্ডগুলো থাকে না, যে কনজাংশনগুলো থাকে আর কি, নাইদার নর আইদার অর, তারপরে তোমার হচ্ছে সো দ্যাট, এগুলোরও ইউজ ওখানে আছে, খুব ভালো করে করতে পারবে। প্রিপোজিশনটাও ভালো করে বোঝানো আছে, আর্টিকেলও বোঝানো আছে। তো তুমি অবশ্যই টিজারটার বইটাকে ফলো করতে পারো। তো এভাবে ধীরে ধীরে তোমাদের মেন্সের জন্য প্রস্তুতি নিতে হবে। একবারই হবে না, একদিনেও হবে না, ধীরে ধীরে হবে। তো রেজাল্ট দেওয়ার পরে কিন্তু বেশি সময় দেবে না মেন্সের জন্য আর। তো অবশ্যই তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। তো তোমাদের জন্য বেস্ট অফ লাক, যারা ভালো স্কোরের মধ্যে আছোই, আমি যে গাটা বললাম সেই স্কোরগুলোর মধ্যে আছো আশেপাশে, তারা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন চালিয়ে যাও। বেস্ট অফ লাক। এবার যদি কারো আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারো, আমি সেখানে রিপ্লাই করে দেবো।